ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024 সালের ভূগোলের ম্যাপ পয়েন্টিংগুলো। ভূগোলের যে 10টি গুরুত্বপূর্ণ নাম্বার রয়েছে ম্যাপ পয়েন্টিংয়ের ওপর, এই ম্যাপ পয়েন্টিংগুলো করলে খুব সহজেই সেই 10টি নাম্বার পাওয়া যেতে পারে। কারণ আমরা এই ম্যাপ পয়েন্টিংটি তৈরি করার জন্য বিগত 10 বছরের প্রশ্নগুলো দেখেছি, যেগুলো বারবার এই প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষায় রিপিট হয়েছে। এছাড়াও টেস্ট পেপার, বিভিন্ন ধরনের কোশ্চেন ব্যাংক এবং বিভিন্ন স্কুলের কোশ্চেনগুলো সাহায্য নিচ্ছি, যে প্রশ্নগুলো বারবার ফাইনালে পড়ছে। তাহলে আমরা আগে দেখে নিই মাধ্যমিকে যে সমস্ত কোশ্চেন প্যাটার্নটা পড়ে ম্যাপ পয়েন্টিংয়ে। পর্বত থেকে একটি প্রশ্ন থাকে, এখানে গুরুত্বপূর্ণ 4টি পর্বত আমরা নিয়েছি, যে পর্বতগুলো ফাইনালে পড়তে পারে। নদী থেকে একটি আবশ্যিক থাকে, বিভিন্ন কৃষিজ ফসল উৎপাদক অঞ্চলগুলো থেকে একটি থাকে, গবেষণা কেন্দ্রগুলো থেকে একটি প্রশ্ন থাকে, বন্দর সমুদ্র বন্দরগুলোর ওপর একটি থাকে, একটি শহরের ওপর থাকে, আবার শিল্প থেকে একটি প্রশ্ন থাকে। এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে এই প্রশ্নটি তৈরি করেছি, যেগুলো ফাইনালে খুবই সম্ভব রয়েছে, এগুলো পড়বে। তাহলে ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন। প্রথম প্রশ্ন আমরা দেখে নিই, আরাবল্লী পর্বত, নীলগিরি পর্বত, শিবালিক পর্বত আর K2 ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এই 4টের মধ্যে থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। আমরা তাহলে এদের অবস্থানগুলো আগে দেখে নিই। প্রথমে দেখি আরাবল্লী পর্বত। এই আরাবল্লী পর্বতটা রয়েছে কোথায়? বেশিরভাগটাই রাজস্থানে রয়েছে। ঠিক এই জায়গা বরাবর রয়েছে আরাবল্লী পর্বতমালা। আরাবল্লী ভারতের ক্ষয়জাত পর্বত, ভারতের প্রাচীনতম পর্বত, যা বলবে সবগুলোতেই হবে আরাবল্লী। খুবই গুরুত্বপূর্ণ, আরাবল্লী। এই প্রশ্নটি ফাইনালে পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তাহলে আরাবল্লী পর্বতের অবস্থানটা আমরা দেখে নিলাম। এরপরে আমরা দেখব নীলগিরি পর্বত। এই নীলগিরি পর্বতের অবস্থানটা দেখি। নীলগিরি পর্বত দক্ষিণ ভারতে রয়েছে, কর্ণাটকের ঠিক এই জায়গা বরাবর রয়েছে। এখানটায় রয়েছে নীলগিরি পর্বতমালা। তো নীলগিরি পর্বতে আমরা অবস্থানটা দেখে নিলাম। ঠিক এই জায়গা বরাবর রয়েছে নীলগিরি পর্বত। নীলগিরি পর্বত, গিরি পর্বত। তাহলে নীলগিরি পর্বতের অবস্থানটা আমরা দেখলাম। এরপরে আমরা দেখব শিবালিক হিমালয় বা শিবালিক পর্বত। শিবালিক পর্বত কোথায় রয়েছে? ঠিক ভারতের এই জায়গা বরাবর থেকে বিস্তৃত রয়েছে শিবালিক পর্বত। জম্মু কাশ্মীর থেকে উত্তরাখণ্ড হয়ে নেপাল ভুটানের মধ্য দিয়ে চলে গিয়ে আবার এখানে আসাম থেকে বেরোচ্ছে, তারপর এখান থেকে দিয়ে অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে নীলগিরি পর্বতের অবস্থানটা আমরা, নীলগিরি বলছি, শিবালিক হিমালয়ের অবস্থানটা আমরা দেখলাম। শিবালিক হিমালয়, শিবালিক হিমালয় রয়েছে জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড থেকে শুরু করে নেপাল, ভুটান, তারপর সিকিম, এখানে আসামের মধ্য দিয়ে অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে বেরিয়েছে। এটা হচ্ছে শিবালিক হিমালয়। শিবালিক হিমালয়, শিবালিক হিমালয়, হিমালয়। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তারপরে প্রশ্ন দেখি আমরা K2, গডিন অস্টিন বা K2, এটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এটি কাশ্মীরের ঠিক এই জায়গায় রয়েছে K2, গডিন অস্টিন বা K2। তাহলে আজকে আমরা এই 4টি পর্বত দেখলাম। এই 4টি পর্বতের মধ্যে ফাইনালে একটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তাহলে 4টির অবস্থান দেখে নিই। আরাবল্লী পর্বত রাজস্থানের ঠিক এই জায়গা বরাবর রয়েছে আরাবল্লী পর্বত। নীলগিরি পর্বত দক্ষিণ ভারতের ঠিক এই জায়গা বরাবর রয়েছে নীলগিরি পর্বত। শিবালিক হিমালয় রয়েছে ঠিক এই জায়গা বরাবর, শিবালিক হিমালয় ভারতে বিস্তৃত। জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তরাখণ্ডের মধ্যে দিয়ে গিয়ে নেপাল, ভুটান হয়ে এখানে সিকিম, অসমের মধ্য দিয়ে গিয়ে অরুণাচল প্রদেশ দিয়ে বেরিয়ে গেছে। এরপরে আমরা দেখব নর্মদা নদী। এই নদীটি টেস্ট পেপারের প্রত্যেকটা পেজে রয়েছে। এইবারে নর্মদা নদী আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এই নর্মদা নদীর অবস্থানটা কি? নর্মদা নদী সাতপুরা আর বিন্দু, এই দুটো পর্বতের ঠিক মাঝখান বরাবর, ঠিক এই জায়গা থেকে উৎপত্তি হয়ে মধ্যপ্রদেশে ঠিক এখান দিয়ে প্রবাহিত হয়ে তারপরে গুজরাট রাজ্যে প্রবেশ করে এক খাম্বাত উপসাগরে পড়েছে। এর উত্তরে রয়েছে সাতপুরা আর বিন্ধ্য পর্বত। এই দুটো পর্বতের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কি? আমাদের নর্মদা নদী। নর্মদা নদী প্রবাহিত হয়েছে, দিয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। এটি পশ্চিম বাহিনী নদী। খুবই গুরুত্বপূর্ণ, এটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এরপরে আমরা দেখব কফি, মিলেট আর গম, এই 3টে উৎপাদক অঞ্চলের মধ্যে একটি পড়তে পারে যতটা সম্ভব। এবারে কফিটা আসার সম্ভাবনা সব থেকে বেশি।
তাহলে আমরা দেখি কফি উৎপাদক অঞ্চল কোথায় রয়েছে। কফি উৎপাদক অঞ্চল রয়েছে এই কেরালা। কেরালা, কর্ণাটক কফি উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে। তাহলে কর্ণাটকের ঠিক এই জায়গাটা, কেরালার কিছু অংশ, এই জায়গাটা আমরা দেখাতে পারি যে কফি উৎপাদক অঞ্চল, ভারতের কফি উৎপাদক অঞ্চল। এটি হচ্ছে কি কফি উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চল। পরে কি হয়েছে, মিলেট, একটি মিলেট উৎপাদক অঞ্চল। মিলেট উৎপাদন মহারাষ্ট্রে প্রচুর পরিমাণে মিলেট উৎপাদিত হয়। তাহলে মহারাষ্ট্রের ঠিক এই জায়গাটা আমরা দেখাতে পারি, এখানে মিলেট উৎপাদিত হয়। এই জায়গাটা মিলেট উৎপাদক অঞ্চল হিসাবে আমরা চিহ্নিত করতে পারি, মিলেট উৎপাদিত অঞ্চল। মিলেট উৎপন্ন হয় এই জায়গাটায় খুব পরিমাণে। তারপর আছে গম উৎপাদক অঞ্চল। আমরা জানি গম উৎপাদনে ভারতে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে পাঞ্জাব আর হরিয়ানা। তাহলে পাঞ্জাব আর হরিয়ানা এই জায়গাটা আমরা দেখাতে পারি যে গম উৎপাদক অঞ্চল ভারতের। এছাড়া উত্তরপ্রদেশেও গম উৎপন্ন হয়, আমরা উত্তরপ্রদেশটাকেও দেখাতে পারি। পাঞ্জাব হরিয়ানাটা সব থেকে বেশি হয়, এখানটা আমরা দেখাতে পারি গম উৎপাদক অঞ্চল, গম উৎপাদক অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই তিনটে কৃষির মধ্যে থেকে একটি পড়তে পারি, কফি, মিলেট আর গম উৎপাদক অঞ্চলগুলো আমরা দেখালাম। কফি উৎপাদক অঞ্চল দক্ষিণ ভারতের এখানটা, কর্ণাটক, কেরালা এখানটায়। মিলেট উৎপাদক অঞ্চল মহারাষ্ট্রে এই জায়গাটাকে দেখালাম আমরা। আর গম উৎপাদক অঞ্চল দেখালাম পাঞ্জাব আর হরিয়ানা এই জায়গাটায়, তিনটার মধ্যে থেকে একটি পড়তে পারি। এরপরে রয়েছে গবেষণা কেন্দ্র। গবেষণা কেন্দ্র একটি প্রশ্ন থাকতেই পারে গবেষণা কেন্দ্র থেকে। তাহলে আমরা দেখি প্রথম গবেষণা কেন্দ্র কি রয়েছে এখানে, অরণ্য গবেষণা কেন্দ্র। আমরা জানি অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুনে রয়েছে অরণ্য গবেষণা কেন্দ্র, উত্তরাখণ্ডে ঠিক এই জায়গা বরাবর রয়েছে দেরাদুন অরণ্য গবেষণা কেন্দ্র, অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত। পরের প্রশ্ন দেখি আমরা, দিয়েছে কফি গবেষণা কেন্দ্র। কফি গবেষণা কেন্দ্র রয়েছে কর্ণাটকের চিকমাগালুতে রয়েছে কফি গবেষণা কেন্দ্র। আমরা তাহলে কোন জায়গাটা দেখাবো, কফি গবেষণা কেন্দ্র ঠিক এই জায়গা বরাবর রয়েছে কফি গবেষণা কেন্দ্র কর্ণাটকে, এটা হচ্ছে চিকমাগালু, কি রয়েছে কফি গবেষণা কেন্দ্র হচ্ছে চিকমাগালু, কর্ণাটকের এই জায়গাটা হচ্ছে কফি গবেষণা কেন্দ্র। পরের প্রশ্ন দেখি হাইটেক বন্দর দিয়েছে। হাইটেক বন্দর আর স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর, এই দুটো বন্দরের মধ্যে থেকে একটা পড়বে, হয় স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর নাহলে হাইটেক বন্দর। হাইটেক বন্দর হচ্ছে মুম্বাইয়ের নবসেবা বন্দর, যার আর একটা নাম হচ্ছে জওহরলাল নেহরু বন্দর। আর স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দরটা হচ্ছে বিশাখাপত্তনম বন্দর। তাহলে আমরা হাইটেক বন্দরটা দেখি নবসেবা বা জওহরলাল নেহরু বন্দর, এটি রয়েছে মুম্বাইয়ের ঠিক এই জায়গা বরাবর রয়েছে নবসেবা হাইটেক বন্দর, সেবা বন্দর যেটি একটি হাইটেক বন্দর। আর দেখি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর, এটা রয়েছে অন্ধ্রপ্রদেশের ঠিক এই জায়গা বরাবর রয়েছে বিশাখাপত্তনম, যেটি হচ্ছে কি, যেটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর হচ্ছে বিশাখাপত্তনম। পরে প্রশ্ন দেখি ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি বা ভারতের বৈদ্যুতিক রাজধানী বলা হয় সবকিছু বেঙ্গালুরুকে, বা ইলেকট্রনিক্স রাজধানী। তাহলে বেঙ্গালুরু অবস্থানটা দেখি, বেঙ্গালুরু রয়েছে ঠিক এই জায়গা বরাবর রয়েছে বেঙ্গালুরু, এখানটায় বরাবর রয়েছে বেঙ্গালুরুটা কি হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি, বেঙ্গালুরু হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি। পরবর্তী ভারতের প্রধান প্রশাসনিক শহর হচ্ছে দিল্লি। তো দিল্লির অবস্থানটা দেখি আমরা, দিল্লি ঠিক ভারতের
বুকের কাছে, এই হার্টের কাছে রয়েছে দিল্লি, ঠিক এই জায়গা বরাবর। এটা হচ্ছে দিল্লি। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, প্রশাসনিক কেন্দ্র দিল্লি। খুবই গুরুত্বপূর্ণ, ফাইনালে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তারপর দেখি 8 নম্বর, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, এটা হচ্ছে জামনগর, যেটা গুজরাটে অবস্থিত। এর অবস্থানটা দেখি, গুজরাট, এটা গুজরাট রাজ্য, ঠিক এই জায়গা বরাবর রয়েছে জামনগর। জামনগর বা ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র এখানটায় রয়েছে। পরের প্রশ্ন দেখি আমরা, কন্যাকুমারিকা অন্তরীপ আর ইন্দ্রাপয়েন্ট। কন্যাকুমারিকা অন্তরীপ হচ্ছে ভারত ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, ভারত ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। আর ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের, সমগ্র ভারতের দক্ষিণতম বিন্দু। তাহলে কন্যাকুমারিকা অন্তর্ভুক্ত দেখি, ভারতের মূল ভূখণ্ড কোনটা, এটা মূল ভূখণ্ড, এর দক্ষিণতম বিন্দু মানে এই জায়গাটা হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ। কন্যাকুমারিকা অন্তরীপ যে ভারত ভূখণ্ডের, মূল ভারত ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। আর ইন্দিরা পয়েন্ট হচ্ছে সমগ্র ভারতের মধ্যে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। তাহলে এটা হবে মূল ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। 10 নম্বর প্রশ্ন দিয়েছে, ভারতের বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। খুবই গুরুত্বপূর্ণ, এটি টেস্ট পরীক্ষাতেও পড়ছে, টেস্ট পেপারের প্রত্যেকটা পেজে রয়েছে এবং ফাইনালে পড়ছে, এবং ফাইনালের গত বছরগুলোতেও অনেকবার এই প্রশ্নটি পড়েছে। তাহলে এই অংশটি আমরা দেখে নিই। এই অংশটি হচ্ছে করমণ্ডল উপকূল, হচ্ছে ভারতের ঠিক এই জায়গা বরাবর, অন্ধ্রপ্রদেশের কিছু অংশ আর তামিলনাড়ুর অংশটা নিয়ে গঠিত হচ্ছে করমণ্ডল উপকূল। এই সমগ্র উপকূলটা হচ্ছে এটা করমণ্ডল উপকূল। এটি হচ্ছে কি করমণ্ডল উপকূল, যেটি বছরে দুবার বৃষ্টিপাত হয়। এবার বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন করমণ্ডল উপকূলে? কারণ হচ্ছে আমরা জানি ভারত হচ্ছে মৌসুমী জলবায়ুর দেশ। ভারতে মৌসুমী বায়ু আগমন করে দক্ষিণ পশ্চিম আরব সাগরীয় শাখাটা আসে। দক্ষিণ পশ্চিম আরব সাগরীয় শাখা যখন আসে তখন এই করমণ্ডলের উপরে বৃষ্টিপাত হয়ে চলে যায়। আর যখন ভারতে মৌসুমী বায়ু প্রত্যাগমন করে তখন উত্তর পূর্ব শাখা আসে, তখন এখানে আছে বঙ্গোপসাগরীয় জলীয়বাষ্প নিয়ে আবার একবার বৃষ্টিপাত ঘটায়। তাই করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক 2024 সালে ফাইনাল পরীক্ষা যে সমস্ত প্রশ্নগুলো পড়তে পারে সেই প্রশ্নগুলো বিস্তারিতভাবে সাজেশন তৈরি করে প্রত্যেকটার উত্তর আমরা ম্যাপের মধ্যে দেখলাম। এই ম্যাপগুলো করে গেলে খুব সহজেই 10-এ 10 পাওয়া যাবে, আর এগুলোই ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। এগুলোই আসতে পারে, তবে ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে ফাইনালে 10-এ 10 পাওয়ার জন্য। খুব সহজেই এই 10টি নাম্বার পাওয়া যাবে এবং কম সময় অপচয় করে এই 10টি নাম্বার পাওয়া যাবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও খুব সহজে ম্যাপ পয়েন্টিংগুলো করতে পারে। এর পরের ভিডিওতে আমরা ইতিহাসের ম্যাপ পয়েন্টিংগুলো করব। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন।